আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, প্রত্যেকটা মানুষের জীবনে একটা না একটা বড় ঘটনা থাকে, যে ঘটনাগুলো মানুষকে কাঁদায়। প্রিয় দর্শক, তেমনই একটা বাস্তব জীবনের গল্প আজকে আমি আপনাদেরকে শোনাবো। চলুন না টেনে সম্পূর্ণ সেই গল্পটা শুনে আসি। আর অবশ্যই নতুন নতুন এমন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বড় একটা হোটেলে, ফাইভ আচ্ছা। স্টার হোটেলে এরকম ম্যানেজার ছিলেন, খুব বড়। তো তারপরে হচ্ছে আমাকে বলছে যে আপা আজকে আমাকে ফোন দিয়ে বলছে যে আপা আজকে আমি তো চলে গেছিলাম, হুম। আপনার ভাইয়া চলে যাওয়ার পরে বাসায় ভাইয়া একটা মেয়ে নিয়ে আসছে। আপনার বাসাতে আপনার অবর্তমানে মানে আপনি যখন আপনার মায়ের বাড়িতে গেলেন হ্যাঁ। ঝগড়ার পরে একজন মেয়েকে সে বাড়িতে নিয়ে বাসায় নিয়ে আসছে। আসছে। ইভেন আচ্ছা। বললো যে 3 ঘন্টা 4 ঘন্টা ছিল, তারপরে চলে গেছে। বাহ। আসলে কল্পকাহিনী না, দর্শকরা যারা শুনছেন তাদেরকে বলবো এটা আমার লাইফের বাস্তব ঘটনা। আচ্ছা। হয়তোবা মনে হবে যে এটা সিনেমার গল্প কেউ হার মানিয়েছে, বাট আচ্ছা। বাস্তবতা নিয়েই তো সিনেমাগুলো তৈরি হয়। Sure, sure. দেন 2008-এর লাস্টের দিকে আমি ঢাকাতে আসি। আচ্ছা। কর্মক্ষেত্র কিছু একটা করব, হুম। সেজন্যই। কারণ আমি ছোটবেলা থেকে শুধু বলতাম যে আমি পড়াশোনা শেষ করব, ঢাকায় যাব, ঢাকায় গিয়ে চাকরি করব খালার মতন। আমার সেজো খালা, হুম। উনি ঢাকাতে চাকরি করেন। আমরা ছোটবেলা থেকে দেখছি হুম। যে খালা চাকরি করছে। আমারও যেন কেন একদম যখন হাফ প্যান্ট পরা, ক্লাস 1-2-তে পড়ি, তখন থেকে আমি মাকে বলতাম যে আমি পড়াশোনা শেষ করব, ঢাকায় গিয়ে চাকরি করব খালাম্মার মতন। আচ্ছা, আচ্ছা। এরকম টাইপের কথা বলতাম। তো দেন মাস্টার্স কমপ্লিট করে আমি অনেকবার চাকরির জন্য ট্রাই করেছি, বাড়ি থেকে এসে ইন্টারভিউ দিয়ে গেছি, কখনো চাকরি ওভাবে কোনো রেসপন্স পাইনি। আচ্ছা। কারণ চাকরি সে সময়ই ছিল সোনার হরিণ, এখন তো আমি বলি ডায়মন্ড। তো হচ্ছে আমি ওরকম করে যখন মানে হতাশ হয়ে গেলাম, তারপরে ভাবলাম যে না, চলে যাই, যা আছে কপালে, খালা তো আছে, খালার বাসায় গিয়ে উঠবো। আচ্ছা। তো ওখানে এসে উঠলাম, খালারা একটু তদবির টদবির করে একটা জায়গায় একটু জব হলো, বাট সেখানে আমি 1 মাস কিন্তু 2 মাস টিকতে পারলাম না। কারণ আচ্ছা। ওখানে একটা মেয়ে ছিল। আমি আমার স্বপ্নের কথা বলে ফেলেছি যে আমার খুব ইচ্ছা, তখনই ইচ্ছা ছিল যে আমি গ্রামীণ ফোন, বাংলা আচ্ছা। লিংক এরকম জায়গায় জব করব। কারণ আচ্ছা। ওই যে কথা ভালোবাসি, হুম। কথা বলতে ভালোবাসি, আচ্ছা। কল সেন্টারে জব হ্যাঁ। করব এরকম। তো ওই মেয়েটা যে মালিককে বলেছে যে এর থেকেও ভালো কোম্পানিতেও চাকরি করতে চাচ্ছে, এই জন্য। আচ্ছা, আচ্ছা, তো বুঝতে মালিক পেরেছি। আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি ভালো কোম্পানি বলতে কি বোঝাচ্ছ? আমি হুম। বললাম কেন, গ্রামীণ ফোন, বাংলা লিংক আচ্ছা, এরকম। তখন আচ্ছা। জয় জয়কার এই গ্রামীণ ফোন, বাংলা লিংকের মানে বাংলাদেশে। তারপরের দিন আমার চাকরি নেই। আমি বলেছি যে তার থেকে ভালো, বাট এটা কোন ইগো হতে পারে আমার আচ্ছা। জানা নেই। ওকে ফাইন। তারপরও আমি এটা অফিশিয়ালি গো। অফিসিয়ালি হতে পারে, কারণ তখন সেই কোম্পানিটা ছোট। আমি আমার ভাষাটা যদি বলতে না পারি, আমার ভালো লাগাটা আমি কেন মানে বলবো মূলত না? যেটা ছিল যে আপনি আসলে কোনো কোম্পানিকে ছোট করতে চান না, 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 আপনি আপনার আমার স্বপ্নের কথা ভালো বলেন। লাগা, আমার প্রত্যেকটা স্বপ্নটা মানুষেরই বলেছি। ব্যক্তিগত স্বপ্ন থাকে। এই জাস্ট গল্পে গল্পে মেয়েটাকে বলছি, ও ওখানে লাগিয়েছে, আমার জবটা চলে গেল। ওকে আচ্ছা। ফাইন। তারপরে আমি আবার খুঁজছি, বাট কোনো জব পাচ্ছি না। পরে একটা রিয়েল এস্টেট কোম্পানিতে আমি রিসেপশনে জব করছি। মানে আচ্ছা। জব পেলাম রিসেপশনে, মাত্র 5,000 টাকা বেতন। তো 2008-এর শেষের দিকে, কি 9-এর এটা দিকে? 9-এর 9-এর ফার্স্টে, পরে। একদম ফার্স্টের দিকে। আচ্ছা। 9 ওটা ছিল, আগেরটা ছিল 8-এর শেষের দিকে। আচ্ছা। তারপর এটা হচ্ছে 9-এর ফার্স্টে। দেন আমার 5,000 টাকায় তখন ঢাকা শহরে আমারও জীবনের থাকা, প্রথম খাওয়া, চাকরি 5,000 টাকা। বেশ কষ্টকর। একটা ছেলে ইট মাথায় দিয়ে রাস্তায় ঘুমাতে পারে, কিন্তু আমার জন্য ছিল সোটা। অটোমেটিক্যালি আমি সেই সময় আবার খালার বাসা থেকে বের হয়ে একটা ছোট্ট রুমও নিয়েছি, আমরা 2টা মেয়ে থাকতাম আচ্ছা, একসাথে, আচ্ছা। এরকম। তো খুব অসহায় অবস্থায় চলে গেছি, কিন্তু রিসেপশনে জব করছি। আমার কনফিডেন্স কিন্তু কমেনি, মানে ভেতর থেকে যে না, আমাকে কিছু করতেই হবে, আমাকে এই জায়গা থেকে পাততলে একটা মাটি হয়েছে, একটা মাটি না হলে কিন্তু আরেকটা জায়গায় আমি পা ফেলতে পারছি না। দেন সেজন্যই ওই জায়গাটায় ঢোকা। রিসেপশনে প্রতিদিন পেপার আসতো, বিভিন্ন রকম পেপারটা এমডি স্যারের রুমে দিয়ে ছোট্ট দিতে একটু হতো। ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে যে জাস্ট আমার মানে বলা যেতে পারে আমার কৌতূহল। সেটা হচ্ছে যে আমরা যখন বিভিন্ন মানে চাকরি বাকরির কথা ওঠে, ফ্রন্ট ডেস্ক অফিসার যেটাকে আপনি বলছেন, ফ্রন্ট ডেস্ক অফিসার, এই পদটাকে অনেকে আসলে Reception-এ মানে বলে। মানে ঠিকভাবে নিতে পারে না কিংবা নিতে চায় না। বাট আপনাকে ওই সময় কিছু মনে হয়েছিল? অনেক ছেলে মেয়েদেরকে আমি দেখেছি যে হ্যাঁ, মনে হয়েছিল এই জন্য সেই আমলে আমি কিন্তু ম্যানেজমেন্ট অনার্স মাস্টার্স করা। আচ্ছা। অনার্স মাস্টার্স করে সে এই পজিশনটা ছিল ইন্টার লেভেল কিংবা ডিগ্রি লেভেল। আচ্ছা। বাট ওই লেভেলটায় গিয়ে গ্রাজুয়েশন শেষ করে, শুধু গ্রাজুয়েশন না, মাস্টার্স কমপ্লিট করে এসে রিসেপশনে কোনো কাজ নেই, খালি ফোনটা ধরবো, হ্যালো কি করছো, মানে আমার কাছে খুব খারাপ লেগেছে, কারণ আমার স্বপ্নটা আরো উপরে। কিন্তু আপনি হাল ছাড়েন। আমি হাল ছাড়ি ইভেন আপনি কাজটাকে ছোট করে দেখেন না। খারাপ লাগতো, না, but না, ছোট করে ছোট দেখেন। করে দেখিনি, কারণ এই জায়গাটা থেকে আমাকে স্বপ্নের বীজটা বুনতে হবে। এই কারণে বলা, কারণ হচ্ছে আপনার এই কথা থেকে আমি মেসেজটা দিতে চেয়েছিলাম সবাইকে যে কোনো কাজকেই ছোট করে না দেখা না উচিত না না, আমি আজও কোনো কাজকে ছোট করে দেখি আমি না। এটাই আসলে বলতে চেয়েছি। তারপরে পেপারটা আসতো আমার এমডি স্যারের রুমে, পেপার আসলে পেপারটা দিয়ে দিতে হবে। আমি আগে প্রতিদিন সব পেপারগুলো উল্টাতাম, আগে দেখতাম যে কোথাও নিয়োগ বিজ্ঞপ্তি আছে কিনা, চাকরির খবর একটু রাশিফলটা দেখে পাঠিয়ে দিতাম। আচ্ছা। এই ছিল ওই
হঠাৎ করে মাসখানিক চলে যাওয়ার পরে 1 মাস ছিলাম ওখানে, মাসখানিক ওরকম ট্রাই করতে করতে দেখি যে ওই দিন বৃহস্পতিবার ছিল, ঠিক আজকের মতনই বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার আমি দেখি যে পরের দিন ওয়াকিং ইন্টারভিউ, অনেক বড় গ্রুপ অফ কোম্পানি, বাংলাদেশে যদি সেরা টপ 10 কিংবা টপ 5 কোনো কোম্পানি ধরা হয় সেরকম একটা কোম্পানিতে ওয়াকিং ইন্টারভিউ আছে। আচ্ছা। তো দেন আমি ভাবলাম যে পরের দিন শুক্রবার মানে হেঁটে যে interview। বন্ধ, আমি চলে যাব। হ্যাঁ, মানে সরাসরি সিভি নিয়ে গিয়ে জাস্ট ইন্টারভিউ, ওটাকে ওয়াকিং ইন্টারভিউ বলে। তো দেন আমি চলে গেলাম, গিয়ে তো গুরু আমার মাথায় হাত, 650 মেয়ে আসছে, মানে মেয়ে নিবে ওখানে, ফিমেল লেখা ছিল, 650 মেয়ে আসছে। আমি বললাম এত বড় কোম্পানিতে আমি মহাশূন্যে একটা মেয়ে, হবে না, এখানে তো বিল লাগবে, এটা লাগবে, আমার তো কেউ নাই ঢাকায়, হবে না। আচ্ছা ঠিক আছে, আসছি যখন ইন্টারভিউটা দিই। আমি ইন্টারভিউ দিলাম, অনেকক্ষণ বসে থেকে থেকে ইন্টারভিউটা কল আসলো, ইন্টারভিউ দিয়ে চলে আসলাম, বললো যে আপনার যদি হয় পরে জানানো হবে। আমি বললাম দুধ এয়ার হবে। 1 সপ্তাহ পর মনে হলো কাকতালীয় ভাবে আবার ফোন আসছে, বলে আমি অমুক কোম্পানি থেকে অ্যাডমিন থেকে বলছি, আপনি আসেন, আপনাকে আবার ইন্টারভিউ নিব। আমি বললাম আবার ইন্টারভিউ, আমি তো ইন্টারভিউ দিয়ে আসছি। বলছে আরেকবার, সেকেন্ড টাইম হলো, জাস্ট এভাবে 4 বারের বার 20 জন মেয়ে নিল 650 থেকে। লাকিলি কেন জানি আমি টিকে গেলাম অবশেষে। এবং সব থেকে ওই দিন আমার মনে হয়েছে যে মিরাকল বলে বোধহয় কিছু আছে, কারণ 5,000 টাকা বেতন থেকে 14,000 টাকা একবারে, আবার 2,000 টাকা মোবাইল বিল, তো আবার গাড়ি ফুল টাইম, মানে 9টা 6টা গাড়ি আমি পাচ্ছি, মানে একটা স্মার্ট প্যাকেজ। সো আমি এত হ্যাপি এত হ্যাপি এত হ্যাপি, সেদিন আমার মনে হয়েছে মিরাকল আমি পেয়েছি। দেন তারপরে যাত্রা শুরু, দেন ওভাবে চাকরি চলছে। আমরা গ্রুপিং কাজ করতাম, মার্কেটিং এ তখন মেয়ে ছিল না, এই প্রোডাক্ট রিলেটেড কোনো মেয়ে এখনো বাংলাদেশে নেই, খুব রেয়ার। তো তখন 20টা মেয়ে আমরা গ্রুপিং কাজ করছি, অনেক অনেক মানুষের কথা শুনতে হচ্ছে, কিন্তু 4টা মেয়ে একসাথে করে গ্রুপিং যেতাম, কোনো প্রবলেম হতো না। অনেকে কিউরিয়াসিটি বশত জিজ্ঞাসা করতে এটা কেন ওটা হলো না, মানে মানুষকে কিভাবে হেয় করা যায়, বিশেষ করে মেয়ে বলে আঙুল দিয়ে দেখিয়ে কিভাবে হেয় করা যায়, প্রোডাক্টের সাথে মেয়ে তো যায় না, এটা ওটা অনেক কথা শুনেছি। বাট আমি খুব স্মার্টলি জবাব দিয়েছি, কারণ আমি একটু ঠোঁটকাটা গুরু ছোটবেলা থেকে। তো আমি সোজা সাপটা কথা সোজা ভাবে বলতে পছন্দ করি। আর আমার আবার আরেকটা বিষয়, বলতে যেমন পছন্দ করি, শুনতেও ঠিক তেমনটাই পছন্দ করি। দেন তারপরে জব শুরু হলো, আমি জব করছি, দেন ওভাবে চলছে ভালো। মনে হয়েছে যে আমি স্কুল লাইফে কলেজ লাইফে যে মজাটা করিনি, আমি আমার কলিগদের সাথে সেই মজাটা করেছি। অফিস পালিয়ে সিনেমা দেখেছি, যা আমার লাইফে কোনোদিন আমি স্কুল পালিয়েও সিনেমায় যাইনি, কিন্তু আমরা বলাকায় সিনেমা দেখেছি, তাও মনপুরা সিনেমাটা। অফিস পালিয়ে আমরা 4 জন সিনেমা দেখে চলে আসছি। দেন এভাবে চলতে থাকে, 2009 চলে গেল, 10-এ ঠিক আমি জয়েন করার 1 বছর পরে আমাদের কোম্পানিতে একটা ছেলে আসে। ছেলে তো ছিলই, যাকে নিয়ে কথা সে আসে। তো আসার পরে ও আমাদের বেল্টের, মানে আমার এলাকার না, আমার জেলার না, আমার পাশের জেলার। তো আমার পাশের জেলার যেহেতু, সেহেতু আমাদের কাজটা ছিল যে ধরেন প্রোডাক্টটাকে প্রমোশন করা। আমি প্রোডাক্টটাকে প্রমোট করে নিয়ে আসলাম, যখন সে ক্লায়েন্ট অর্ডার দিবে তখন আমরা ছেলেদেরকে হ্যান্ড ওভার করতাম, ওরা প্রোডাক্টটা পৌঁছে দিবে, ডেলিভারি করবে, সবকিছু ওরা করবে। তো ওটা ওদের টার্গেট ছিল, আর আমাদের এটা টার্গেট ছিল। তো দেন আমাদের আরেকটা ভাইয়া ছিল, তার বাড়িও আবার ওই আমার পাশের জেলায়। তো সেই ভাইয়াটা এসে আমাকে বললো যে পারভিন, ও কিন্তু আমাদের বেল্টের, তো এবার থেকে যদি তোদের গ্রুপে কোনো ক্লায়েন্ট পাইস ওকে দিস, কারণ ওকে তো দাঁড়াতে হবে। ওইভাবে ও সবসময় হাই হ্যালো করতো। ওরা বসতো হচ্ছে লিফটের 4-এ, আমরা বসতাম লিফটের 7-এ। তো যে কোনো ভাবে হোক এরকম টুকটাক কথা হতো। ভাই বলেই কথা বলতাম, কলিগ অ্যাজে। বাট ও জানি কেন প্রতিদিনই মনে হতো যে এক নজর আমাকে দেখার জন্য, বোঝা যায় মানুষের মানসিকতাটা, এক নজর আমাকে দেখার জন্য হলো অ্যাডমিনে আসতো, মানে যাতে ওই ফ্লোর থেকে ঘুরে যাওয়া যায়, কারণ এমনি ফ্লোরে আসতে দিত না। 20টা মেয়ে একসাথে জয়েন করছে, অনেক কিছু হতে পারে, ফার্স্ট মেয়ে আসছে। দেন ফোনে কথা হতো মাঝে মধ্যে যে আপু কোনো ক্লায়েন্ট পেয়েছেন কিনা, একটু দেন, হেল্প করেন, আমার তো টার্গেট পূরণ করতে হবে। তো ও ঠাস ঠাস করে অনেক সুন্দর করে আবার ইংলিশে কথা বলতো। আমি একদিন কিউরিওসিটি বশত ফোন দিলাম যে আচ্ছা ভাইয়া, যেহেতু মফস্বল থেকে আসছি, ইংলিশে একটু দুর্বল, তো আমাকে কি একটু কোনো গাইডলাইন দিতে পারবেন, আমি স্পোকেনে ভালো হতে চাই। ওই কথা শুরু হলো। ও প্রায় প্রতিদিনই ফোন দিত রাত 10টা 12টা। তারপরে আস্তে আস্তে কথা বলতে বলতে একটার সময় কথার প্রেমিক, আমারও টাইম পাস হতো, আমি লনলি ফিল করতাম যেহেতু বাসায় একা থাকতাম। তারপরে হচ্ছে ও গান গেতো খুব ভালো, আমাকে ঘন্টার পর ঘন্টা গান শোনাতো। ওই থেকেই প্রেম। আমার ছোটবেলা থেকেই কেন জানে মনে হতো একটা পুরুষ আমাকে পাগলের মতন ভালোবাসবে,
তো আস্তে আস্তে দেখি যে শুরুর দিকে কি আপনার এরকম কোনো মানে ভাবনা ছিল কিংবা অনুভূতি ছিল? না, আমার শুরুর দিকে কি কখনো নিছক কলিগের সাথে কথা বলছিলেন? হ্যাঁ, কিছুটা কলিগের সময় সাথে। পাস করা বিষয় শুধু এরকম কি তাই ছিল? না, না না ওরকমও ছিল না। ওই যে বললাম যে একটু স্পোকেন করতে চাই, সেজন্য আচ্ছা। কি করা যায়, আচ্ছা। ওই একটু কথা আর যেহেতু বললাম। একই বেল্টের একই প্লাস হচ্ছে একই বেল্টের, অফিস আর, কলিগ সবকিছু আপনি মিলঝিল করে দেখবেন যে পাশে যদি আপনি চাকরি করছেন, এলাকার মানুষের প্রতি একটু একটা টান সিম্প্যাথিটা থাকে, আলাদা টান আসে। থাকে, খুবই ওই স্বাভাবিক। সিম্প্যাথিটা ছিল যে আচ্ছা। আমার বেল্টের, আর আমাদের ওই বেল্টের মানুষ এদিকে খুব একটা দেখা যায় না। কিন্তু এক্সট্রা তো কোনো মানে না। কোনো প্রকার সম্পর্ক হতে পারে এরকম না তো কোনো না না, অনুভূতি ছিল কখনো না? ভাবিনি। ইভেন আচ্ছা। ও যখন প্রপোজ করে আমি একদম না বলে দিয়েছি যে আমি আচ্ছা। এগুলোর মধ্যে জড়াতে চাই না, আমি আমার ক্যারিয়ার বিল্ড, আমি আচ্ছা, আমরা শুনি। ক্যারিয়ারটাকে নিয়ে ওই- খুব ওই জায়গা থেকে বেশি শুনি। করি। তারপরে এরকম করতে করতে একটা সময় ও পাগলের মতন হয়ে যাচ্ছে, যে আমি যখন ওকে রিফিউজ করছি, রিফিউজ করার পরে ও পাগলের মতন করে। কতদিন পর সে আপনাকে প্রপোজ করে? মানে আপনাদের এই যে কথোপকথন চলছে এটা কতদিন পর সে আপনাকে প্রপোজটা করলো? আরো 7-8 মাস। 7-8 মাস। ও এই join 7-8 করার মাস 7-8 যখন আপনি মাস। কথা বলছিলেন তখন আসলে কি মানে শুধু কি স্পোকেন না, উদ্দেশ্য ওটা- ছিল নাকি তখন আরো অন্য কোনো কিছু আস্তে আস্তে আপনার মনেও হচ্ছিল? কারণ 7 মাস সাধারণত কিন্তু একটি ছেলে একটি মেয়ে যদি কথা বলে রাতে কিছুটা হলেও কিন্তু আসলে বোঝা যায় যে এটা না, শুধুমাত্র সে যে সরাসরি প্রপোজ করেছে কিংবা কথা বলেছে সেটা তো আমি বলেছি, বাট আচ্ছা। আমি ওটাকে পাত্তা দিতাম না। আচ্ছা ঠিক আছে কলিগ, এটা আচ্ছা। আবার সুন্দর গান করতো, গান শুনতে ভালো লাগতো, আচ্ছা, আচ্ছা, এরকম। আচ্ছা। তারপরে একটা সময় দেখি সে পাগলের মতন করছে, তখন হুম। আমি ওকে বলেও ফেললাম যে পাগলের মতন যদি ভালোই বাসবে তাহলে আরো আগে কেন আসলে না, আপনি আপনি করে বলতাম, আরো আচ্ছা, আগে কেন আচ্ছা, এলেন না। আচ্ছা। তারপর আমি আবার রিফিউজ। পরে দেখি যে একটা সময় ও আমাকে ছাড়া আর একটা কিছু। প্রশ্ন, কারণ এই প্রশ্নগুলো আসলে শ্রোতারই প্রশ্ন, তাদের পক্ষ sure. থেকে আমার করা। আপনি কেন রিফিউজ করছিলেন? আপনার উদ্দেশ্যটা কি ছিল? আমার আসলে কেরিয়ার নিয়ে অনেক স্বপ্ন আচ্ছা, এখন আচ্ছা। পর্যন্ত। আচ্ছা। আমার স্বপ্ন বোনার প্রথম হচ্ছে আমি সব সময় এখনো বলি আমি রূপালী চৌধুরী হতে চাই, রূপালী চৌধুরীর মতন। রূপালী আচ্ছা। চৌধুরী হচ্ছেন বাজারের এমডি, বাট উনি কিন্তু মালিক না, জব করেন। একটা মেয়ে যদি মার্কেটিং এর হেড অফ ডিপার্টমেন্ট হতে পারে, তাহলে আমি কেন পারবো না? আচ্ছা, তার- এরকম একটা এই Okay. নিয়ে আমি আগে বুঝতে ছিলাম, পেরেছি। যে পেছনের বন্ধন আসলে হুম, কিংবা হুম, কোনো হুম। পিছুটান আসলে আমি আমার লক্ষ্যটায় পৌঁছাতে পৌঁছাতে পারবো পারবো না, না কারণ হয়তো। আমার লক্ষ্য গোল সেট করা। Okay. হ্যাঁ, হুম, ঠিক আছে, সেজন্যই। তারপর? দেন তারপরে ওর সাথে মিশে কথা বলে মনে হয়েছে যে ও একটু কনজারভেটিভ। ছেলেরা কিন্তু বউর দিকে কিংবা ভালোবাসার মানুষের দিকে কিন্তু একটা সময় কনজারভেটিভ হয়ে যায়। আচ্ছা। এটা কিন্তু মানতেই হবে, এটা আমি না, এটা জানি হয়। না, এটা হয়। বউয়ের অন্য সময় প্রতি ধরেন হয়। বউয়ের প্রতি মানে ভালোবাসতে বাসতে যদি বউ হিসাবে কল্পনা করে সে সময় কনজারভেটিভ হয়, হয়ে এটা। যায়। তখন ছেলেদের সাথে কেন মিশলে, এই ছেলেটা এত রাতে ফোন করলো কেন, কিন্তু আমাদের তো ফোন আসবে, যেহেতু আমি বলেছি মার্কেটিং অ্যান্ড সেলস জব। তারপরে ওভাবে চলতে চলতে একটা সময় আমিও ওর প্রতি উইক হয়ে যাই। আচ্ছা। দেন তারপরে প্রেম শুরু। আমাদের ভালোবাসাটা ছিল এইরকম যে আমি থাকতাম হচ্ছে মতিঝিল এরিয়াতে তখন। আচ্ছা। তো এজিবি কলোনির ওই এরিয়াটাতে থাকতাম। তো প্রতিদিন অফিস শেষ করে আমি আসতাম, ও আমাকে বলতো তুমি বাসায় ঢুকো না। তো বাসায় না ঢুকলে আমি ওই সামনের পারে ঘুরতাম রাস্তা দিয়ে। ফুটপাতে কিন্তু অনেকগুলো চার দোকান, ও অফিস শেষ করে আসতো, আমরা ছোট্ট একটা চার দোকানে টং দোকানে বসতাম, বসে আচ্ছা। চা খেতাম, 1-2 ঘন্টা বসে আড্ডা দিতাম, কথা বলতাম, রাস্তা থেকে হাঁটতাম, তারপরে ও চলে যেত, আমি বাসায় ঢুকতাম। আচ্ছা। মানে আমার গেটে পৌঁছে দিয়ে ওই আচ্ছা। জায়গাটাই এরকম। দেন তারপরে এভাবে চলতে চলতে প্রায় বছর দুইয়ের উপরে চলে গেল। দেন তারপরে হচ্ছে যখন আমি বলি যে আচ্ছা ভালোবাসা তো এখন দুজনেরই তো বয়স হয়েছে, বুঝছেন, মাস্টার্স কমপ্লিট করে এসে চাকরি করছে, তো আমরা এদিকে আগাই। হঠাৎ করে আমি মানে বাড়ি গেলাম, সম্পর্কটার একটা নাম দিই। নাম দেই। তো আমি আবার এর মধ্যে বাড়ি গেলাম। ওই সময় বাড়ি থেকে ফিরে এসে দেখি ও মা ও আমার সাথে আর কথা বলছে না, ও আমার সাথে যোগাযোগ করছে না, আমি ফোন দিলে রিফিউজ করছে, ফোনটা ধরছে না, ওই আগের মতন সেই পাগলামিটা আর নাই। আমি অনেক ট্রাই করেছি যে কি কারণে হঠাৎ হঠাৎ করে। তখন আমি স্বাভাবিক কারণে যেহেতু ভালোবেসে ফেলেছি, আমার ভেতরে অনেক কষ্ট আদায় করেছি, সর্বোচ্চ ট্রাইটা করেছি। দেন তারপরে দেখি যে ও বোধহয় অন্য কোথাও ইনভলভ, আমার কাছে মনে হয়েছে, কিংবা ওর কলিগদের সাথে। আমি হচ্ছে আস্তে আস্তে সরে এসেছি, কারণ পৃথিবীতে একটা জিনিস, জোর করে একটা মানুষের কাছ থেকে সব পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায় না। আমি ওর পথে নাই। তখন হচ্ছে আমি আবার অফিসেও একটু জানাজানি। কিন্তু আপনার ভিতরে কি মানে জানবার ইচ্ছাটা হয়নি যে কেন না, মানে যে মানুষটি এত পাগলের মতো গান শোনানো, সেই টং দোকানে চা বন্ধুদের খাওয়া, কাছ থেকে শুনেছি যে ও হয়তো অন্য কোথাও ইনভলভ হয়েছে, অন্য কোথাও, অন্য কোনো মেয়ের সাথে। তার কাছ থেকে তো কোনো আপনি সে আমার ফোন ধরে না, বলে এখন সময় নেই, অফিসে কি দেখা হতো না? ওই যে ওরা 4th ফ্লোরে বসতো, আমরা আচ্ছা। 7th ফ্লোরে, আমার বস আলাদা ওর বস আলাদা, ওভাবে আচ্ছা। কখনো হতো না। আচ্ছা, ওকে। দেন তারপরে হচ্ছে ও ওরকম সরে যাচ্ছে, এর মধ্যে অফিসেও জানাজানি হয়ে গেছে এই জিনিসটা। আমার বস আমাকে অনেকভাবে প্রেশার ক্রিয়েট করছে, কেন তুমি এটা কাজ করলে, ওর মতন একটা ছেলেকে তুমি করছো, ছেলেটা ভালো না, এরকম জাতীয় কথাবার্তা। আর তুমি মেয়ে কি ছেলে পেলে না, অনেক ধরনের প্রেশার ক্রিয়েট, যত রকম
রকম মেন্টাল চাপ দেওয়া যায় সব কাজ করতাম গুরু আমি, কিন্তু আমার গ্রুপের অন্য মেয়েরা নাম কিন্তু সারা রাত বসে ঢালাই হচ্ছে, তখন আবার অন্য একটা প্রোডাক্টে কাজ করছি, সারা রাত বসে যাচ্ছি, প্রোডাক্ট যাচ্ছে, ঢালাই হচ্ছে, কাজ করছে, আমি কাজ করছি কারণ আমি একমাত্র সিঙ্গেল মেয়ে ছিলাম, আমার টিমে ওরা ম্যারিড ছিল। এসে বলতো যে স্যার আজকে না, সকালবেলা আমার কাছে একটা মেয়ে ফোন দিত, ফোন দিয়ে বলতো যে আজকে কি কি হয়েছে রে, আমি আবার বলতাম যে এই এই করেছি, দেখ আমি 5টার সময় ঘুমাইছি, আমার ভালো লাগছে না, আমি একটু দেরি করে আসি। ও স্যারের কাছে বলতো স্যার আজকে আমি এই এই করেছি, এই করেছি, এত রাত হয়ে গেছে। মানে পুরা গিলটি হয়ে যেতাম আমি। অফিস পলিটিক্স কি আমি ওখান থেকে শিখে এসেছি, কিন্তু কোনোদিন অ্যাপ্লাই করি নাই, বরঞ্চ মানুষকে বাঁচিয়েছি। দেন তারপরে আমি আরো বেশি মানে কোণঠাসা হয়ে গেলাম অফিসের মধ্যে, তখন আমার এইখান থেকে যেতে হবে। দেন আমি অন্য জায়গায় সিভি ড্রপ করি। সিভি ড্রপ করার পরে মাসখানেকের মধ্যে আমার সেই জায়গা থেকে ডাক আসে। আচ্ছা, ডাক আসার পরে আমি ইন্টারভিউ দিয়ে আসছি। ইন্টারভিউ দিয়ে আসার পরে এখন ইন্টারভিউ দিতে যেতে পারি না, স্যাররা আমাকে চোখে চোখে রাখে, আমি জানি ফ্লোর থেকে বেরোতে না পারি, ওর সাথে দেখা করতে না পারি। আমার মেয়ে কলিগদের বলে দিয়েছে, আমার সাথে যে গ্রুপের কলিগ ও জানি বেরোতে পারে না। দেন আমি আমার বসকে মিথ্যা কথা বললাম যে স্যার আজকে আমি 12টার পরে একটু বের হয়ে যাব, আমাকে না দেখতে আসবে, আমার বাবা আসবে, আমার খালু আসবে বাসায়, আমাকে ছেলে পক্ষ দেখতে আসবে। দেন ওই কথা বলে আমি ইন্টারভিউ দিতে চলে গেছি। আচ্ছা, এই যে আপনি ইন্টারভিউ দিতে গেলেন, এই যে মাঝখানে যে গ্যাপটা, মানে বাড়ি থেকে আসার পরে যে সময়টা আপনার যাচ্ছে, আপনি জানতে পারলেন আপনার মানে অন্যান্য কলিগদের কাছ থেকে এবং ওর বন্ধুর কাছ থেকে যে আসলে যে কলিগদের কাছ থেকে যে হয়তো এঙ্গেজড হয়ে গেছে, এটা নিয়ে কি আসলে আপনার ভিতরে আর কোনো প্রশ্ন এরকম হয়, নিজের প্রতি কি কোনো রাগ উঠেছিল কিনা? যে না, আমি বাড়িতে যে 4-5 দিন ছিলাম, দেন একটা 4-5 দিনের মধ্যে আমি চেষ্টা করেছি, কারণ আমি আমার চেষ্টার লেভেল থেকে কোনো জায়গায় ত্রুটি রাখি না, এই জন্য যে নিজের মধ্যে কোনো আফসোস না, যাতে আমি না রাগ বলতে জন্মায়। বলছি যে মানে এমন একটা ছেলেকে পছন্দ করলো, কারণ প্রথমত তো আপনি ক্যারিয়ার ওরিয়েন্টেড না, ছিলেন এটা পুরোপুরি। মনে হয়নি যে কেন, কারণ তখন তো পাগলের মতন আমিও ভালোবেসে ফেলেছি। আচ্ছা, ওকে। দেন আমি ওর কাছে গেছি, ওর সামনে গেছি, অফিসে তো বলতে পারি না, অফিস আওয়ারের পরে তো আমার সাথে দেখাই করছে না, আমার ফোনটাও রিসিভ করছে না। বুঝতে পেরেছি। দেন আমি ওভাবে মিশতেও পাচ্ছি না, আমি পাগলের মতন করছি, বাট সেটা আমি কাউকে বুঝতে দিচ্ছি না। Okay. আমি খুব চাপা টাইপের, যাতে ওইদিকে আমি চেঞ্জও করার জন্য চিন্তা ভাবনা করছি। যখন চেঞ্জ হয়ে যাবে আমি একদিন এসে রিজাইন দিলাম। স্যার বললো কেন? আমি বললাম চাকরি করবো না, 2 মাস বসে থাকবো, 2 মাস বসে থেকে পরে যে আবার চাকরি করবো। দেন তারপরের সপ্তাহে আমি ওখানে জয়েন করি, কারণ ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আমি এখানে রিজাইন দিই। আচ্ছা আচ্ছা, তখন ওর সাথে একবার কথা হয়েছে, দেন ও আবার আমার সাথে স্বাভাবিক, আমার নতুন জবটা হওয়ার পরে অনেক স্বাভাবিক, আবার আসতে যাচ্ছে, আমাকে একটু ঘুরছে, ইভেন সে আমাকে আপনি স্বাভাবিক বলতে আপনার কাছে সে ফিরে আসে আবার? ফিরে আসে বলতে বললাম না যে ওই মাঝের ওই গ্যাপটা, আগের মতন সেই পাগলের মতন ভালোবাসাটা নাই, কিন্তু সে আমার সাথে মানে ওটাকেও ছাড়ছে না, এটাকেও ছাড়ছে না, দুইটা রিদমটা ধরে রাখার একটা বিষয়। কিন্তু আপনি অ্যাকসেপ্ট করলেন? ওটা তো আমি শিওর না, শোনা কথা। আচ্ছা, প্রশ্ন করেছিলেন তাকে? বলেছি মিথ্যা কথা না, কারোর সাথে বলবো, আমি ব্যস্ত ছিলাম। জানতে চাননি? হ্যাঁ, আমি আসলে কোনো প্রুফ পাইনি, মানে বিশ্বাস করেছেন? বিশ্বাস করার মতন কোনো প্রুফ পাইনি। না, মনে মানে তার হয়েছে কথাটাকে বিশ্বাস করেছিলেন? সে যে বলেছে যে আমি কোথাও যাইনি। হ্যাঁ 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 হ্যাঁ, তার আচ্ছা। কথাটাকে বেশি, ওই যে ভালোবাসা অন্ধ, ভালোবাসার আমি অন্ধ। অন্ধ হয়ে গিয়েছিলাম। দেন তারপরে হচ্ছে আগেই তারপরে আমি ওখানে জব পাই। ও কিন্তু আমাকে তখন বলতো, আমার আগের অফিসে আমি যখন আমি পড়তাম কিন্তু জিন্স ফতুয়া আর জাস্ট ওড়না পড়তাম। ও আমাকে বললো যে ওখানে তো গ্রুপ মার্কেটিং এ করতে, এখানে তো ইন্ডিভিজুয়াল, একটা ছেলে যা করে তাই, তো তুমি এক কাজ করো, তুমি হেজাব করো, তা না হলে 3 পিস পরো, ওড়না মাথায় দিয়ে সব জায়গায় যাবা, তাহলে একটা ভালো রেসপন্স পাবা, মানুষ কখনো ডিস্টার্ব করবে না। ওকে ফাইন, আমিও ভেবে দেখলাম যে খারাপ বলেনি। তারপর থেকে একদম ফুল, আর কখনো আমি ওভাবে জিন্স ফতুয়া পরি নাই, পুরো আবার 30টা ড্রেস বানিয়েছি, 3 পিস পরে মাথায় ওড়না দিয়ে বাইরে গেলে এরকম যেতাম। আচ্ছা। দেন এখানে জয়েন করি হচ্ছে আমি 12 সালের ফেব্রুয়ারিতে। আচ্ছা। তারপরে আবার ওই সময় তো টুকটাক কথা হতো বাইরে, নিজেদের অফিসে ছিল সেজন্য। যখন এটা অফিস চেঞ্জ হয়ে গেল, এটার অফিস অন্য জায়গায়, গুলশান ওরিয়েন্টেড, আর ওটা ছিল মতিঝিলে, তখন আবার ডিস্টেন্স 3-4 মাসের মধ্যে, 4 মাস প্রায় কাছাকাছি, 3.5 মাসে তার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। মানে এই যে বারবার নেটওয়ার্ক আসছে এবং নেটওয়ার্ক চলে যাচ্ছে, কারণটা কি ছিল? আপনার কাছে কি এটা খটকা লাগছিল না? খটকা লাগতো, কিন্তু আমি তো নাগাল পেতাম না, মানে কিভাবে নাকি ভালোবাসার অতিমাত্রায় অন্ধ ছিলেন? হ্যাঁ, ওই যে বলতাম যে একটা মানুষ, আমার সারা জীবনেরই স্বপ্ন ছিল একটা মানুষ আমাকে পাগলের মতন ভালোবাসে। কিন্তু সেই ক্ষেত্রে আপনি তো তখন বেশ ম্যাচিউর, মানে বেশ না, অনেক বেশি মাত্রা ম্যাচিউর, বেশ বলাটা আসলে ঠিক না, অনেক বেশি মাত্রা ম্যাচিউর। বাট যখন আপনি দেখলেন যে একবার গ্যাপে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং বিভিন্ন ওই ধরনের, গ্যাপটা তো ওইভাবে দেখা হতো, কিন্তু আগের মতন ওই যে ফোনে ওইটা চিন্তা ছিল না, কিন্তু কথা হতো, বলতো যে এই ও গান করতে বলতো, প্রোগ্রামে ব্যস্ত, কিংবা আজকে অমুক এসেছিল, বন্ধুদের সাথে আড্ডা দিয়েছিলাম, মানে কোনো না কোনো একটি উসিলা ঠিক থাকতো, মেনে নিতাম। আচ্ছা। তো ঠিক আছে, পরে দেখি হঠাৎ করে সে টোটালি একদম 3 মাসের মধ্যে ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই। আমি
ফোনের পর ফোন, এসএমএস এর পর এসএমএস, No reply. আর নো রিপ্লাই, কোথাও দেখা না। তখন আমি এখানে তখন আমার অলরেডি হেজাব করা ধরেছি, আচ্ছা, আচ্ছা। টোটালি আমি হেজাব পরি, যে ওভাবে ওড়না দিয়ে ওড়নাতে পড়ে যায়, ঠিক আছে তাহলে হেজাব করি। আমি মুখটাও ঢেকে ফেলতাম, খালি চোখ দুটো বেরোয় থাকতো। আমি সারাদিন রাস্তায় ঘুরতাম, বাসে উঠতাম, আমার খালি দুটো চোখ ওকে খুঁজতো, যে একটা নজর যদি দেখতাম, একটা নজর যদি দেখতে পেতাম, একবার যদি একটু দেখতে পেতাম কোথাও, কারণ ও মার্কেটিং আছে, আমিও মার্কেটিং আছি, কোথাও যাত্রাপথে মিরাকল ভাবে যদি দেখা হতো। এই যে একটা ভালোবাসা, মানে এত বেশি পাগলের মতন ভালোবেসে ফেলেছিলাম আমি, যে একটাবার যদি দেখতাম, সবকিছু জেনেও মনে হতো একটাবার যদি আমাকে দেখতে পারতাম। কিন্তু শেষের দিকে এসে আমি আর কোনো এসএমএস দিতাম না, রিপ্লাই দিতাম না, প্রচন্ড কান্না করতাম, সারাটা দিন না খেয়ে থাকতাম, সারাটা দিন কাজ করতাম, যে কাজের মধ্যে ডুবে থেকে নিজেকে আমি বাঁচিয়ে রাখি, কাজের প্রেশারে যাতে আমি সব ভুলে যাই। দেন 3-4 মাস পরে একদিন হঠাৎ করে আমাকে গুলশান মোড়ে এসে ফোন দিয়ে বলছে যে তুমি কোথায়, অফিস থেকে একটু বের হও, আমি তোমার অফিসের সামনে। আমি বললাম যে অফিসে চলে আসলে তো আমার মানে বেকায়দা, আমি কি প্রশ্নের উত্তর দিব, আচ্ছা যাই, ঠিক আছে। আমি মোড়ে আসছি, মোড়ে এসে আমার খপ করে হাতটা ধরে বলে যে সামনের সপ্তাহে আমরা বিয়ে করবো। মানে আমি কথা বললাম, নেই বা হ্যাঁ সামনের সপ্তাহে বিয়ে করব, আমার বাবা মাকে বলেছি তারা আসতেছে, তোমার ফোন দাও, তোমার মাকে ফোন দাও, তোমার বাবাকে ফোন দাও, তোমার ভাইকে ফোন দাও। আমি বললাম, আমি পারবো না এইসব কথা বলতে। একদম খুব স্বাভাবিক। গুরু বিশ্বাস করবেন না যে 3টা মাস সে আমার সাথে যোগাযোগ করেনি, একটা ফোন নেইনি, একটা কথা হয়নি, ওকে আমি এক নজর দেখি নাই, বাট এসে বলে যে আমরা সামনের সপ্তাহে মুক্তারকে বিয়ে করবো। আপনার প্রতিক্রিয়াটি কেমন ছিল? মানে আপনি তো কষ্টে ভুগছিলেন, মানে সে বললো যে চলো হাতটা ধরে চলো বিয়ে করবো, মানে কথা বলো। তো তখন ওর বন্ধুদের সাথে বললাম, বললো যে ও অনেক চেঞ্জ হয়েছে, আমরা বুঝিয়েছি। না কি চেঞ্জ হয়েছে, মানে আপনি তাকে জানতে চাননি যে এরকম হঠাৎ হঠাৎ যে উধাও হয়ে যাচ্ছ তুমি, এটার কারণটা আসলে কি? ওই যে একটু ওখানে আমাদের মানে বেল্টের মানুষের মনে হয় একটু এরকম ভালোবাসা থাকছে থাকছে আছে, আবার কেমন জানি। মানে এটা কি আপনি সন্দেহ তখন আমি না করছিলেন? না না আমি কোনো সন্দেহ কিন্তু নিজের মনের ভিতরে কি প্রশ্ন আসেনি যে আমার মনে হয়েছে যে আমি শুনেছিলাম যে ও আরেকটা মেয়ের সাথে টাচই হয়েছে, বাট ও পরে বলেছে এটা শুধু ফ্রেন্ডশিপ ছিল, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আর আপনিও ক্ষমা করে দিচ্ছেন। কারণ হচ্ছে ফার্স্ট বার তো ওইটাই ক্ষমা চেয়েছে, আগের বার তো ওভাবে হারিয়ে যায়নি, 3 মাস যখন হারিয়ে গেল, আমি ভাবলাম যে প্রতিটা মানুষকে একবার সুযোগ দেওয়া উচিত, ঠিক আছে। তারপরে ও আমার ফোন থেকে আমার মার নাম্বার নিল, আমার ভাইয়ের নাম্বার নিল, আমার ভাই আমার বড়, তাদেরকে ফোন করে আসতে বললো। মানে খুব ঘটা করে, কোনো খুব ধনীদেরও এত ঘটা করে বিয়ে হয় কিনা আমি জানি না। ওর বাবা মা আসলো, ওর ফ্যামিলির সবাই আসছে, আচ্ছা ঢাকাতেই বিয়ে হলো। আচ্ছা। আমরা দুই পরিবারের সম্মতিক্রমে আমার ফ্যামিলি থেকে আসলো, আচ্ছা। ওর চাচা খালু মামা মানে সব আত্মীয় স্বজন ঢাকায়, ইভেন আমাদের 2টা অফিস, আমি এক অফিসে ও এক অফিসে, ইভেন আমার অফিসের মালিক পর্যন্ত বিয়েতে আসছে। আচ্ছা। এবং আমার মালিক এই যে এইখানে গুলশানে একটা বড় একটা বড় কি জানি হোটেলটা, ওখানে বাসরাতের জন্য সে আমাকে বুকিং দিয়েছিল। আচ্ছা। সো সবকিছু খুব ঘটা করে বিয়ে হয়ে গেল। আসলে এটা আমার কাছেই মনে হয়েছিল যে সত্যি কি আসলে কেউ আমাকে বিয়ে করলো, আসলে কেউ যে সবকিছু জেনে বুঝে এতদিন উধাও হয়ে যাওয়া, আবার ফ্যামিলি অ্যারেঞ্জ ম্যারেজের মতনই কিন্তু আমাদের বিয়ে হলো। ওকে ফাইন, বিয়ে হয়ে গেল। দেন বিয়ের পরের দিন, একদিন পরে ওর বাবা মা যেহেতু ছিল, আমরা বিয়ের পরের দিনই যাইনি, একদিন পরে আমরা হচ্ছে কক্সবাজারে গেলাম হানিমুনে। আচ্ছা। দেন সব থেকে ওই দিনই আমার খারাপ লেগেছে, হানিমুনে যাওয়ার পরে আমাকে হোটেলের মধ্যে রেখে 4 ঘন্টা সে উধাও। আমি হোটেলের লবিতে একা একা বসে আছি, আমি চিনি না জানি না, যে কেবল মফস্বল থেকে এসে বছর 2-3 ঢাকাতে কোথাও যায়নি কোনোদিন বেড়াতে, আমাকে দিয়ে পরে মানে বিষয়টি কি আপনাদের মধুচন্দ্রিমায় আপনাকে রেখে, হ্যাঁ হোটেলে রেখে, মানে পাত্রীকে রেখে পাত্র উধাও নেই। পরে যখন ফিরতে আমি বললাম কোথায় গিয়েছিলে, বলে কি যে বিয়ার ফুরিয়ে গিয়েছিল তাই আনতে গিয়েছিলাম। উনি কি নেশা করতেন? মানে ওদিন আপনি ফার্স্ট জানলেন হয়তো নাকি? না, আগে টুকটাক জানতাম, সেটা অকেশনে আমিও দেখেছি, বস্ত্রা বলেন একটা অকেশন বলেন, বড় কোনো অকেশন কোনো প্রোগ্রাম হলে যে খাই, এটা কি খুব ন্যাচারালি আমি ঢাকায় এসে দেখেছি যে যথেষ্ট ন্যাচারাল, কিন্তু কন্টিনিউ প্রসেস এটা না। বাট ওই দিন ও আমাকে প্রমিস করেছিল যে আমি আর কখনো খাবো না কিংবা কিছু। ওকে ফাইন, ঠিক আছে, আমি মেনে নিয়েছি। সেটাকে আপনি ক্ষমা সুন্দর ওই যে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, আর ওর কথা শুনলেই মনে হবে যে না, সে আমার জন্য জীবনটাও দিয়ে দিতে পারবে, সেও ওভাবে কথা বলতো। হ্যাঁ, তো ঠিক আছে, ওই দিন আমার খুব রাগ হলো, একটু খুনসুটি বাঁধলো, গেঞ্জামো হলো। ওকে ফাইন, ওখান থেকে চলে আসলাম। দেন 6 মাস গুরু খুব ভালো চলছিল। 6 মাস ভালো চলতে চলতে 6 মাস পরে তখন আমার ইয়ারলি ক্লোজিং আসবে। দেন সেজন্য আমার বিয়ের পরের দিনে আমার শাশুড়ি বলছে দুজনই এজেটে বিয়ে করেছো, দেন বেবি নিয়ে নাও।
তো আমি বললাম যে আমার তো ক্লোজিং, এমন একটা সময় কনসেপ্ট করবো যাতে করে আমার ক্লোজিংটা পার হয়ে যায়, কিন্তু ক্লোজিং এর সময় ম্যাটারনিটি লিভ ছেড়ে আমি ক্লোজিং এর মধ্যে অ্যাটেন্ড করতে পারি। দেন 6 মাসের মাথায় আমরা কনসেপ্ট করলাম। আচ্ছা, কনসেপ্ট করার জাস্ট মাসখানি দেড়েক থেকে আমি জানি কেন জানি মনে হলো যে ও আমাকে কিছু লুকাচ্ছে। একটা ওয়াইফে কিন্তু ভালো বোঝে যে তার হাজবেন্ড কি করছে কিংবা তাকে কিছু লুকাচ্ছে কিনা, এরকম টাইপের। তো আমার কেন জানি প্রেগনেন্সির ফার্স্ট থেকে খুব পেইন হতো। সারাদিন কাজ করতাম, সারাদিন ফিল্ড ওয়ার্ক করতাম, আমি রাতে পেইনে ঘুমাতে পারতাম না। একদম বেবি হওয়া পর্যন্ত 9 মাস আমার পেইন ছিল। তো হঠাৎ করে একদিন রাত 3টার সময় আমি উঠেছি ওয়াশরুমে যাব, আমি বিছানার দিকে তাকিয়ে দেখি ও আমার পাশে নেই। আমি ভেবেছি ও ওয়াশরুমে গেছে, কারণ আমার তো কোনো সন্দেহ নাই। ওয়াশরুমে গেছে, ওয়াশরুমে যে দেখি ওয়াশরুম করে আসছি, ওয়াশরুম থেকে আমি বের হয়ে এসেও আমি ওকে খুঁজে পাচ্ছি না। পরে দেখি বেলকনিতে সে কথা বলছে কার সাথে জানি তুমি তুমি করে। আমি আবার বেলকনির দরজার মধ্যে একটু কান দিলাম। রাত 3টা বাজে। আচ্ছা, রাত তখন 3টা বাজে, আমি বেলকনিতে কান দিলাম যে তুমি তুমি করে কথা বলছে। তারপর আমি ওকে বুঝতে দিইনি, আমি শুয়ে পড়েছি। সকালবেলা ওকে ডাকলাম যে অফিস যাবে না, তো ওকে আগে উঠিয়ে দিয়ে গোসল করিয়ে রেডি করে, মানে আমি প্রথমে গোসল করতাম, পরে ও গোসলখানে তার ব্যবহারে কি কোনো পরিবর্তন আপনি দেখেছেন? মানে ব্যবহারে, কথাবার্তায়, মানে কোনো কিছু লুকোচুরি করছে এরকম কিছু? লুকোচুরি করছে সেটা বুঝে যেত, বাট ব্যবহারে আচার আচরণে না। কারণ মানুষ যখন নাটক করে কিংবা অভিনয় করে তখন কিছুটা সে সতর্কভাবেই অভিনয় করে, আর রিয়েল করলে কিছুটা খুঁত থাকে। দেন আমি ও যখন ওকে ওয়াশরুমে পাঠালাম, আমি আমার মোবাইলটা নিয়ে আমি নাম্বারগুলো দেখলাম যে ও কার সাথে রাতে কথা বলেছে। আমি দেখি যে লেখা আছে আলো টাকা। আচ্ছা, দেন আমি নাম্বারটা নিয়ে নিলাম। দেন আরো আমি কয়দিন ফলো করলাম, একদিনের কথায় আমি তাকে ধরতে পারি না, হাতে নাতে প্রুফ, দেন আমি তাকে ধরবো। তারপরে ওভাবে যাচ্ছে, আমি দেখি প্রায় সে বাইরে ওয়েটিং, রাত 11টা বাজে, 12টা বাজে, 11:30 বাজে, সে বাসে আসছে না। আমি খাবো, খিদা লাগছে, সারাদিন অফিস করে বাজার করে গিয়ে রান্না করছি, বসে আছি, সে আসবে তারপরে খাবো। আমরা সবসময় একসাথে খাওয়ার চেষ্টা করতাম রাতে, কারণ সকালে ও বের হয়ে যেত, আমরা ও খেয়ে দুপুরে বাইরে খেতাম, রাতের বেলাটা একসাথে খাওয়ার চেষ্টা করতাম। তো ও আমাকে ওরকম ফোন দিচ্ছি বলে ওয়েটিং, বাসায় আসলে বলি কার সাথে কথা বলেছো, বলে মার সাথে কথা বলছিলাম, আপার সাথে কথা বলছিলাম, মানে আমার ননদের কথা বলছে, তার সাথে কথা বলছিলাম। এরকম 5-6 দিন হওয়ার পরে, 5-6 দিন যখন চলে যাচ্ছে, তখন আমি ওর ফোনটা নিয়ে আবার ওয়াশরুমে গেলে ফোনটা নিতাম। ওই সময় দেখি যে আমি তখন আবার প্ল্যান করলাম যে ও যখন বলে যে ওয়েটিং থাকলে যে মার সাথে আর বোনের সাথে, ও যখন ফোন দিতাম দেখি ওয়েটিং, আমি আমার শাশুড়িকে ফোন দিতাম, দেখি যে ওয়েটিং নেই, আমি আবার ননদকে ফোন দিতাম, আপা আমি একটু পরে আপনার সাথে কথা বলবো, দেখিনি। পরে আসলে দেখি নাম্বারগুলো ডিলিট করা ধরেছে পরবর্তীতে। দেন সন্দেহ আরো বাড়তে থাকে, বাড়তে আমি ওই মেয়েটাকে ফোন দিই, আলো টাকা। আরো কয়েকদিন নাম্বারটা দেখে আমি ফোন দিলাম। আমি বললাম যে আচ্ছা, আপনি কেন আমার হাজবেন্ডকে এত রাতে ফোন দেন? বলে যে, আমি বললাম যে হ্যালো, আপনি কে বলছেন? তা বলছে যে আমি অমুক। তা আমি বললাম যে আপনি, আমার হাজবেন্ডের নাম ধরে বললাম যে ওকে এত রাতে ফোন দেন কেন? বলে যে সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? আমি বললাম হ্যাঁ। বলে তুমি কে? আমি বললাম পৃথিবীতে একমাত্র একটা পুরুষ মানুষের কৈফিয়ত যে নিতে পারে আমি ওর ওয়াইফ। বলে ও বিয়ে করেছে? মানে আমি সেদিন আশ্চর্য হয়ে গেলাম যে ও বিয়ে করেছে এই শব্দটা শুনে। তার মানে ওর যে বিয়ে করেছে, ওর বাচ্চা। আমি তখন অলরেডি 3 মাস কনসেপ্ট করেছি। আচ্ছা, সেটাও সে জানে না। সেই মেয়েটা আমাকে জিজ্ঞাসা করছে যে ও বিয়ে করেছে, ও ম্যারিড। আমি তারপরেও খুব ভালোভাবে মেনে নিলাম, কারণ সেও ম্যারিড ছিল এবং তার প্রায় 20-22 বছরের একটা ছেলে আছে আর একটা মেয়ে আছে। সেও ম্যারিড ছিল? তারপরে আমি এগুলা নিয়ে যখন খুব বেশি ক্যাচাল করতাম, কারণ সারাদিন অফিস করে আমি দেখি যে সে সেখানে, আর আমার কাছে কেন জানি মনে হতো ওটা পরকীয়াই। ওটা মনে হওয়ার কিছু পরকীয়াই। তো এই জন্য আমি আরো বেশি তার সাথে করতাম। খুনসুটিটা হওয়াটাই স্বাভাবিক। একটা মেয়ে বলেন আর একটা পুরুষ বলেন, হাজবেন্ডের ভাগ এবং বউয়ের ভাগ কেউ কাউকে দিতে পারে না। তো এটা নিয়েই খুব বাড়তে আমি সেই মেয়েটার বাসায়ও গেছি, ওই আমাকে নিয়ে গেছে, আমি তাকে বোন ডেকেছি। আনফরচুনেটলি সে মেয়েটার বাড়িও আমার হোম ডিস্ট্রিক্টে। তারপর আমি তাকে বোনও ডেকেছি যে ভাইয়া, আমি মেয়েদেরকেও ভাইয়া ডাকি, আপু ডাকি। মানে আপনি কার সাথে সম্পর্ক করলেন? সে আলো টাকা? হ্যাঁ, আলো টাকা। মানে যে জানতো না যে, হ্যাঁ, ইভেন আমি তাকে বড় বোনও ডেকেছি। সে আমার এজে বড় ছিল, 1 বছর না 2 বছরের বড় ছিল। বোন ডাকার উদ্দেশ্য ছিল যে বোনের সিম্প্যাথিতে এলাকার মেয়ে, আমি আমার তার হোম আপনি যখন জানলেন যে ও বললো যে আমার শুধু ফ্রেন্ডশিপ আর কিছু না। আচ্ছা, ফ্রেন্ডশিপ। তখন আমি তাকে বোন বললাম যে এই জন্য যে যাতে করে সে আমার হাজবেন্ডের লাইফ থেকে সরে যায়, আমাদের সংসারটা ঠিক আসে, কারণ আমাদের আমার একটি প্রশ্ন, একদম স্ট্রেইট প্রশ্ন, সেটি হচ্ছে সে যখন বলল যে আমার সাথে যার বন্ধুত্ব,
কোনো বন্ধুকে রাত 3টার সময় ফোন দেয় না, আমার যতটুকু মনে পড়ে। টিনেজ বয়সে হতেও পারে, স্কুল কলেজ যখন পড়ে তারা দিতে পারে, কিন্তু প্রাপ্তবয়স্ক মানে বয়স্ক কোনো ছেলে মেয়ে আমার মনে হয় না রাত 3টার সময় আমি একদিন সেটা দুদিন দিতে পারে। প্রশ্ন করেছিলাম। তখন ওই আপু বলেছিল যে আমার ভাইয়ের মেয়ে এসেছিল পিচ্ছি, ও গান শুনতে গান গায়, আচ্ছা। তো ওই গান শোনাচ্ছিলাম। আচ্ছা, বললো যে মানে কোনো না আন্টির কোনো সাথে গান সাজানো শুনবো। উত্তর হ্যাঁ, কিংবা উত্তর ছিল। আচ্ছা। তো ওভাবেই চলতে থাকে, চলতে আমি প্রায় তখন 9 মাস কনসেপ্ট, আচ্ছা। প্রেগনেন্সির 9 মাসের কাছাকাছি চলে আসছে। আচ্ছা। 9 মাসের কাছাকাছি যখন চলে আসছে, তখন একদিন রাত 11টা এর মধ্যে হয়েছে যে ওই মেয়েটাকে অন্য কেউ ফোন করেছে, খুব নোংরা ভাষায় কথা বলেছে। সমস্ত ব্লেম আমার হাজবেন্ড আমাকে দিত, যে তুই কোনো পুরুষ মানুষ দিয়ে ওকে গালাগালি দিয়েছিস, ওকে এরকম নোংরা ভাষায় কথা বলেছিস। এই যে আলো টাকা যেই নামটি আসলে, সেই আলো টাকাকে নিয়ে আপনার এবং আপনার হাজবেন্ডের মাঝখানে কি কখনো কোনো তর্ক কিংবা কখনো কোনো হয়েছে? প্রতিদিনই তো হচ্ছে। বাট সে কি বলতো? কিছু না ফ্রেন্ড, এটা নিয়ে তোমার তো কিছু দরকার নেই। ইভেন এরকমও বলেছে যে ও আমার শুধু ফ্রেন্ড, আমার তো হচ্ছে মানে আমি ওকে দিয়ে কিছু একটা করতে চাই, ওর অনেক উপর মহলে হাত আছে, ওর টাকা দিয়ে আমি একটা ভালো ব্যবসা করতে চাই, আমি একটু দাঁড়াতে চাই। ওর পরের টাকার ব্যবহার করা। হ্যাঁ, পরের টাকার প্রতি প্রচন্ড লোভ ছিল। আচ্ছা। তো এই জায়গাটায় আমি বললাম না, আমাদেরই একদিন হবে, আমরা দুজনে চাকরি করছি, আমাদের একদিন হবে। পরের টাকার প্রতি লোভ করার কোনো কিন্তু দরকার আপনাদের নেই। এই বাগবিতণ্ডার মাঝখানে কিংবা এই ঝগড়ার মাঝখানে কিংবা কথা কাটাকাটির মাঝখানে কখনো কি সে বলেছিল যে ওর প্রতি আমি কিছুটা হলো দুর্বল, কিংবা কথাবার্তা কি আপনি কখনো বুঝতে পেরেছিলেন? আমি আসি, আপনি গুরু বুঝবেন। আচ্ছা। হ্যাঁ, তারপরে আসি। তো যদি শুধু ফ্রেন্ডই হবে, বললাম না যে কথা কাটাকাটির একটা সময় সে ওরকম বলতো যে তুই আজকে আলোকে ফোন করিয়েছিস অমুক দিয়ে, অমুকে দিয়ে ফোন করা জানে না, তুমি এত বৃষ্টির মধ্যে তুমি আমাকে বাসায় রেখে গেলে, অফিসের ফিল্ড শেষ করে বাসায় রেখে তুমি চলে গেলে, আমি বের হবো কোথায়? আর ওখানে যে ফোনটা গেছে ওটা ওরা বলছে একটা ওয়ারিড নাম্বার, আমার তো কোনো ওয়ারিড সিম নাই, তুমি তো জানো। তারপরও কেন আমাকে মিথ্যা ব্লেম দিয়ে প্রতিনিয়ত মেন্টাল টর্চার করতো। আমি 9টা মাস প্রেগনেন্সিতে যে কিভাবে কাটিয়েছি সে আমি নিজেও জানি না। সারাদিন অফিসের প্রেশার, সেলসে জব করলে যা হয়, বাসায় এসে রান্না খাওয়া, আবার এই যে হাজবেন্ডের মেন্টাল প্রেশার। ইভেন সে ফোনে এরকম করে তাকে কনফারেন্স করে বলছে আমি আলোর সাথে কথা বলবো, তুমি ফোনটা রাখো, ফোনটা ধরো। আমাকে ফোন দিয়ে সে ফোনে কনফারেন্স করে বলতেছে আমি তোমাকে ছাড়তে পারি, তাও কখনো আলোকে ছাড়বো না। সেদিন আমি বাড়ি থেকে বেরোয় চলে গিয়েছিলাম। আপনাকে ফোনে কনফারেন্সে বলছে সে তার স্ত্রীকে ছাড়তে পারে, হ্যাঁ, কিন্তু সে আলোকে আলোকে ছাড়বে ছাড়বে না। আমি ওই দিন এই সময় কি আলো ছিল কনফারেন্সে? হ্যাঁ, মানে আপনি আলো এবং আপনার হ্যাঁ, husband? হ্যাঁ, 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 হ্যাঁ। আলোর উত্তর কি ছিল? আপনি তো তাকে বোন সেটা বানিয়েছিলেন। শোনার জন্য, সে শুধু শোনার জন্য চুপ মেরে বসে আছে। বলে যে ওই দিন ওদের বাসায় যেতে বলেছিলাম তোমাকে প্রুফ করার জন্য যে তুমি এই কাজগুলো বলুনি, তুমি অসুস্থ ছিলে তাইতে নিয়ে যায়নি। গুরু, আমি শেষ পর্যন্ত আসলে আপনি বুঝবেন যে এটা ছিল টোটালি আমাকে ব্লেমে ফেলে কিভাবে আমাকে বোল্ড আউট করা যায় এরকম একটা প্ল্যান, ছক্কা সব আচ্ছা। প্ল্যান ছিল, যেটা আমি প্রথমে বুঝি নাই। বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমাকে ওভাবে সব সময় বোল্ড আউট করছে। আমি ওই দিন আমি একটা মতিঝিলে আগে যেখানে থাকতাম, আমার পাশে পাশে একটা খালা ছিল, খালার একটা মেয়ে ছিল আমার বয়সে। আমি ওদের বাসায় চলে গেছি, যাত্রাবাড়ি, ওরা তখন যাত্রাবাড়ি। আমাকে খুঁজে খুঁজে পায় না, আমার মাকে ফোন দেয়, অমুক জায়গায় ফোন দেয়, সব জায়গায় ব্যস্ত হয়ে গেছে, ও চলে গেছে। ওই সময় আমার শাশুড়ি, আমি শ্বশুর বাড়ি এরকম ভালো মানুষ হয় আমার জানা ছিল না। শ্বশুর, শাশুড়ি, ননদ, ভাসুর সবাই আমার পক্ষে। তারা কি জানতেন তাদের হ্যাঁ, ছেলের আমি এই কর্মকাণ্ডের to the point বিষয়ে? সব বলে দিতাম আমার শাশুড়িকে। আচ্ছা। কারণ শাশুড়ি এবং ননদের সাথে আমার যেহেতু আর কোনো বোন নাই, আমার একটাই ননদ ছিল, তার সাথে হচ্ছে আমার খুব ভালো ইন্টিমেসি, বোনের মতন, বড় বোন হলে তারা কি যেরকম বলতেন হয়। কর্মকাণ্ডের কথা শোনার অনেক পর? বকাবদ্ধ করতো, কিন্তু ওই যে কিছু যায় আসতো না না? না না প্রচন্ড প্রচন্ড আকারে। এবং ওরাও আমার শ্বশুরবাড়ির লোকও কিন্তু আলোর সাথে কথা বলেছিল আচ্ছা। যে তুমি এখান হ্যাঁ। থেকে সরো, হুম। যেহেতু তোমার একটা সংসার আছে, তোমার হাজবেন্ড আছে, তাহলে কেন ওর সংসারটা নষ্ট করছো? ইভেন আলটিমেটলি দুজনই তো সংসার, মানে আপনারও যেমন, মানে আপনার হাজবেন্ডের যেমন সংসার ছিল, আরও সংসার ছিল। ইভেন আমি এই নামটা পরে যে যখন এই নামটা আমি আসলে বলতে চাই না, তারপরেও বলতে হয় যে ওনার কিছু মেসেজ ছিল আমার কাছে, এখনো আছে। আমি ওই ফোনটা ইউজ করি না, ছোট একটা ফোন, এখনো রেখে দিয়েছি ওই মেসেজগুলো প্রুফ করার জন্য, যে এভাবে মেসেজগুলো আসছে, প্রয়োজনে আমি গিয়ে ওর সাথে সংসার করবো, তা তোকে সংসার করতে দিব না। এভাবে আমার সাথে সে তর্ক, ফোনে আমাকে হুমকি দিত, প্রয়োজনে আমি গিয়ে সংসার করবো, তা তোকে সংসার করতে দিব না। আচ্ছা, তারপরে? তারপরে এখন একদম 9 মাসের কাছাকাছি চলে আসছে। একদিন রাত 11টা বাজে। 11টা বাজার পরে আমি তাকে ফোন দিচ্ছি, আমি তাকে ফোন দিয়েছি যে আমার খিদা লাগছে। ওই সময়টা কিন্তু খিদাটা বাড়ে মেয়েদের, খিদা লাগছে, সেজন্য আমি ফোন দিয়েছি। ফোনটা ধরেছে সেই মেয়ে। ফোন ধরে প্রথম শব্দ হচ্ছে এই তুই ফোন দিয়েছিস কেন, একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে। স্ল্যাংটা আসলে গণমাধ্যম বলে আমি আসলে গুরু বলতে চাচ্ছি না। আচ্ছা। দেন স্ল্যাংটা এরকম, আমি তখন বললাম যে আমি যদি সেটা হয়ে থাকি, রাত 11টার সময় তুই আমার হাজবেন্ডের সাথে আপনি কি করছেন, তাহলে আপনি কি সেটা? আমি তো আমার ঘরে বসে আমার হাজবেন্ডকে ফোন দিয়েছি, সেই ফোনটা আপনি ধরেছেন, আর আপনি আমাকে এই ধরনের মানে নোংরা তখন কথা বলতে পারলেন? আপনার 9 মাস।
9 মাস। এবং রাত 11টায় আপনি আপনার হাজবেন্ডকে ফোন দিচ্ছেন এবং ফোনটি ধরছে আরো একটি নারী যারও হাজবেন্ড না আছে, হ্যাঁ হ্যাঁ মানে তারও তো হ্যাঁ। হাজবেন্ড আছে, এবং রাত 11টায় সে আপনাকে একটি বাজে শব্দ উচ্চারণ করে। ওই সময় ফোনে কথা বলে আমি বললাম যে ফোনটা ওকে দেন, আমি ওর সাথে কথা বলবো, যে ফোনটা ওকে দেন, আমি আপনার সাথে কথা বলতে চাই না। কারণ আপনি যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছেন আমার মনে হয় সেটা আপনি, তা না হলে আপনি বুঝতে পাচ্ছেন বিষয়টা কি, যে এত রাতে, রাত 11টার সময় আমার হাজবেন্ডের সাথে আপনি কি করেন। দেন ও পরে চলে আসলো, প্রায় 12টার দিকে আসলো। আসার পরে আমি খুব ক্ষেপে গেছি যে আমি সারাটা দিন চাকরি করে রান্না করে বসে আছি না খেয়ে, খিদার জন্য আমি ছটফট করছি, আর তুমি ওর সাথে বসে তাফলিং করছো, আড্ডা দিচ্ছে ওখানে বসে, যে মানে এর মধ্যে বলে রাখি গুরু, আমার লাইফে সবকিছু আমি মেনে নিয়েছিলাম। আসলে স্যাক্রিফাইস কাকে বলে আমি কখনো বুঝি নাই, বাট আমার মনে হয় যে আমি আমার লাইফে 99% স্যাক্রিফাইস করেছি। এমন একটা দিন ছিল না যেদিন সে নেশা করে ফিরতো না, এমন একটা দিন ছিল না যেদিন সে মেন্টাল টর্চার করতো না, ইভেন কথায় কথায় গায়ে হাত তুলতো। বাট সবকিছু আমি মুখ বুঝে মেনে নিয়েছিলাম, কারণ কাকে বলবো, আমি তো ভালোবেসে বিয়ে করেছি, কাকে বলবো। তো শেষে এরকমও হয়েছে যে আমি বললাম যে তুমি বাইরে বসে যে নেশা করবে, তুমি বাসায় নিয়ে আসো। ও বাসায় নিয়ে আসতো, কিভাবে গাঁজা বানায়, কিভাবে বিয়ার বানায়, কিভাবে মদের ইটা করে, আমি সব জানি, কোন গন্ধটা কিরকম আমি সব জানি। মানে আমি ওর খাওয়াটার থেকে আমি শিখে, মানে গন্ধগুলো আমি চিনে ফেলেছিলাম। দেন তারপরে ওই দিন আসলো রাতে 12টার দিকে বাড়িতে, বাসায় ঢোকার পরে আমি ওটা নিয়ে খুব গ্যাঞ্জাম করলাম, করাটাই স্বাভাবিক, কারণ আমার আর প্যাশেন্সের লেভেল ছিল না যে এত রাতে কেন তুমি ই করছো। এক কথায় দুই কথায় বেশ চরম উত্তেজনা হয়ে যায়, ইভেন একটা পর্যায়ে সে আমার গলাটা টিপে ধরে। আমার যখন গলা টিপে ধরে তখন আমি আর নিঃশ্বাস নিতে পারছি না, এত জোরে গলা টিপে ধরে বলে যে তুই মরছিস না কেন, তুই মর, তুই মরলে আমার পরাণ জুড়ায়, এরকম একটা কথা। তো গলাটা এত জোরে টিপে ধরেছে, আমি দেখি যে আমার দম তো বন্ধ হয়ে গেছে, বাবু মানে পেটের মধ্যে বাচ্চা খুব নড়ছে, তখন 9 মাস, মানে ওটা ছটফট করছে, ওর দমটা বন্ধ হয়ে যাচ্ছে। আমি ওইটা দেখে আমার পায়ে বাসার মধ্যে একটা স্যান্ডেল পরি, আমি ওটার মানে কোনোভাবে আমি পারছি না, কোন রকম ওটা তুলে আমি হচ্ছে এরকম যেই মেরেছি, একটু লেগেছে, তার ই হয়ে গেছে। তারপরে এত মারলো আমি ওই সময় সেন্সলেস হয়ে যাই। দেন সেন্সলেস হয়ে গেলে আমি তখন সাবলেট থাকতাম, আমি যখন একা বাসায় একা ছিলাম তখন সাবলেট ছিলাম, বিয়ের পরে ওই বাসাতেই ছিলাম। অনেক বড় বাসা ছিল বলে আর আমরা আলাদা বাসা নিইনি। আপুরাও ছিল, হাজবেন্ড ওয়াইফ দুইজন, ওনাদেরও বেবি ছিল না, আমরা খুব ভালো ছিলাম। তো পরে পাশের রুম থেকে আপুকে ডেকে নিয়ে আসছে যে ওর সেন্সলেস হয়ে গেছে, একটু আসেন। কে ডেকে নিয়ে আসছে? আপনার হাজবেন্ড? হ্যাঁ, মানে যে নিজে মেরে অজ্ঞান করে দিয়েছে তার স্ত্রীকে? হ্যাঁ, বলেছে ও জানি কেমন করছে, ওটা না, ও জানি কেমন করছে, আসেন। আপা বাসায় এসে রুমের মধ্যে ঢুকে মাথায় পানি দিল, তেল দিল, তারপরে কিছুক্ষণ পরে মনে হয় 5-6 মিনিট পরে আমার জ্ঞান আসলো। ওই রাতে আর কিছু খেলাম না, তার কয়েকদিন পরেই মানে 2-3 দিন পরেই না একদিন পরেই জানি আমার মা চলে আসলো, কারণ একদম বেবি হওয়ার টাইম হয়ে গেছে। দেন বেবির আমি চিন্তা করলাম যে আমরা দুজনেই যেহেতু চাকরি করি, ভবিষ্যৎ প্ল্যান যে যদি বন্ধের কোনো সময় যদি সিজার তো করাতেই হবে, সিজার করে সেক্ষেত্রে হচ্ছে দুজনেই ছুটি পাবো, বেবির বার্থডে করতে পারবো। দেন আমি সিদ্ধান্ত নিলাম যে 16 ডিসেম্বর হচ্ছে আমরা বেবি হবে। তো ওভাবেই কথা বলে ডাক্তারের কাছে ভর্তি করলো। 16 ডিসেম্বর চলে আসছে, আমার শ্বশুরবাড়ি থেকে শ্বশুর শাশুড়ি আসছে, ননদ আসছিল। দেন হচ্ছে এই ঘটনাগুলো কি তারা জেনেছিল যে আপনাকে যে মেরে অজ্ঞান করে দিয়েছিল? এগুলো কি জেনেছিল, কিংবা প্রায় আপনার গায়ে? আচ্ছা, ননদকে সব, কিন্তু কোনোভাবে তার ভাইকে লাইনে আনা যায় না। না, ওরা কিন্তু সবাই আমার পক্ষে ছিল, আমি কথা বলতে পারবো না। ওরা অনেক চেষ্টা করেছে, এবং আমার 2টা ভাসুর, ও ছিল কিন্তু সবার ছোট, ওরা 4 ভাই বোন, ও সবার ছোট ছিল। তো হচ্ছে আবার আমাদের মানে এক কথা বলা যেতে পারে আপনার হাজবেন্ড মানে শুনতে হতো মানে এক্স হাজবেন্ড কিংবা হাজবেন্ড যেটা হোক গন কেস। হ্যাঁ, তারপরে আর অতিরিক্ত মাত্রায় নেশা করতো, সেজন্য আরো বেশি হয়ে থাকতো, সবসময় ক্রেজি হয়ে থাকতো যে কি বলবে কি করবে, কারণ ও তো টাল হয়ে বাসে আসতো, হাফ টাল প্রতিদিন। দেন তারপরে হচ্ছে আগাই যে বেবি হলো 16 ডিসেম্বর 12 সেপ্টেম্বরে বিয়ে হয়, 13 16 ডিসেম্বর বেবি হয়, 13-16 ডিসেম্বর, তার মানে 1 বছরের, এসে বললাম না 6 মাসের মধ্যে আমি কনসেপ্ট করেছি। 13-16 ডিসেম্বর আমার বেবি হয়। দেন বেবি হওয়ার পরে প্রত্যেকটা মেয়েই কিন্তু চায় যে হাজবেন্ড কাছে আসুক, বাবুটা দেখুক, কি করুক। ও জানি কেন আমার শাশুড়ি ফোন করে বলে ও তো গেছে খাবার নিয়ে তোমার সাথে দেখা করতে। ও সারাদিন বন্ধু বান্ধবের সাথে অফিস শেষ করে আড্ডা দিয়ে নেশা টেশা করে রাত 11টার সময় আমাকে এক নজর দেখে চলে যেত।
বাবুকে একটু দেখে চলে যেত হাসপাতালে। আপনার বাবু যেদিন হয় সেদিন কি উনি ছিলেন? হ্যাঁ, ওই দিন ছিলেন, রক্ত লাগতে পারে কিংবা এটা আচ্ছা। ওটা ছিল, কিন্তু আমার সামনে আমার একটা ইচ্ছে ছিল এরকম লাগতো যে ও আমার সামনে এসে দাঁড়াক, আমি যখন ওটি রুমে যাচ্ছি আমার হাতটা ধরুক, মানে এই ফিলিংসটা। মানে এত কিছুর পরও আপনার মনে হতো যে হাত হ্যাঁ, ধরুক। একটা সময় কানি মানে ও এরকম ছিল যে আমার পায়ে ওর সাথে মোটরসাইকেলে, বিয়ের আগে মোটরসাইকেলে যাচ্ছি, রিক্সার কর্নারে বেঁধে কেনি আঙ্গুল একটু কেটে গেছে, রিক্সাওয়ালাকে ধরে মেরেছে, ওকে কেন মারলো? মানে সেই ভালোবাসাটা যে কোথায় গেল, আমি ওই দিন চিন্তা করছি যে ও আমার বাচ্চা সহ আমাকে মেরে ফেলতে যাচ্ছে, ওর ভালোবাসাটা কোথায় গেল। তারপর আমার মনে হতো যে ওটি রুমে আমি এভাবে গেছি, কখনো এরকম যাই কিনা আমি জানি না, যে ও যদি ভালো হয় তাহলে আমাকে ফিরিও, তা না হলে আল্লাহ আমাকে আর ফিরিও না ওটি থেকে, আমি জানি ওখানেই মারা যাই। যখন ফিরে আসছি তখন আমার, কারণ আল্লাহর প্রতি আমার এত অগাধ বিশ্বাস, মানে যখন যেরকম চেয়েছি অনেকটা পেয়েছি, একটু দেরি করে হলেও পেয়েছি। তাইতে আমার মনে হচ্ছে আমি যখন ফিরে এসেছি ও বোধহয় আমার হয়ে যাবে, আর বোধহয় ওদিকে যাবে না। কিন্তু গুরু উত্তেজনা কিংবা এই যে গ্যাঞ্জাম কমলো না। আমি আসলাম বাসায়, বাসায় আসার পরে আমাদের আবার বাড়িতে একটা জমি নিয়ে একটু প্রবলেম ছিল, জমিটা আমার মার নামে ছিল বিধায়